হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, তো এখানে আমি প্রতিদিন ভিডিও আনতে পারি না, তবুও আমি চেষ্টা করব ইংরেজির ওপরে বিশেষ করে জোর দেওয়ার। কারণ তোমরা বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা হয়তো নিজেরাই বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে কভার করতে পারছো। তো আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার এসেছে এমন কিছু ইডিএমস, সিনোনিমস, ওয়ার্ড সাবস্টিটিউশন, ভয়েসের ন্যারেশন চেঞ্জ, এগুলো প্র্যাকটিস করানোর চেষ্টা করব, যেগুলো তোমাদের সঙ্গে সঙ্গে আমারও অনেকটাই হেল্পফুল হয়ে যাবে আমারও এক্সামের জন্য। তো দেখো বন্ধুরা, আজকে যে টপিকটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। এখানে আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার। দেখো এখানে বলছে 1997 সালে এসেছে যে এসএসসি পরীক্ষায়। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখো এখানে যে ইডিএমটা বলা হচ্ছে, এখানে সেন্টেন্স দিয়েছে পুরো, এবং তার মধ্যে ইডিএমটা লুকিয়ে রয়েছে, তার অর্থটা খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা যে ইডিএমটা পাচ্ছি সেটা হচ্ছে এ ক্লাউড। এ ক্লাউড মানে আন্ডার এ ক্লাউড, মানে পুরো বাক্যটা আমি পড়ছি না এই জন্য, তাহলে আমি বেশি সংখ্যক ইডিএম তোমাদেরকে প্র্যাকটিস করতে পারবো। আন্ডার এ ক্লাউড কথার অর্থ কী? অর্থাৎ কি মেঘের মধ্যে আচ্ছন্ন থাকা। তো মেঘের মধ্যে আচ্ছন্ন থাকলে কি হবে? কাউকে দেখা যাবে না, অর্থাৎ জিনিসটা আদবে আছে কি নেই সেটা আমাদের মধ্যে একটা সন্দেহ হবে। অর্থাৎ আমরা মনে রাখবো যে আন্ডার এ ক্লাউড কথার অর্থ হচ্ছে কি আন্ডার সাসপিসিয়ান্স, অর্থাৎ কি সন্দেহ করা, অর্থাৎ সন্দেহর মধ্যে থাকা। আন্ডার এ ক্লাউড মানে কি মেঘের মধ্যে আচ্ছন্ন থাকা। মেঘের মধ্যে কোনো কিছু আচ্ছন্ন থাকলে আদবে জিনিসটা আছে কি নেই সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। অর্থাৎ কি আমাদের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে ওই বস্তুটা আছে কি নেই বলে, অর্থাৎ কি সন্দেহ। সেখান থেকে আমরা মনে রাখবো আন্ডার সাসপিসিয়ান। সাসপিসিয়ান কথার অর্থ হচ্ছে সন্দেহমূলক। চলো নেক্সট কোশ্চেন। উই হ্যাভ, তারপরে কি বলছে দেখো, এখানে বলছে যে আমি পুরো বাক্যটা পড়ছি না, এখানে বলছে কি ফ্লগিং এ ডেড হর্স। ফ্লগিং এ ডেড হর্স কথার অর্থ হচ্ছে একটা মৃত ঘোড়া। ফ্লগিং এ ডেড হর্স কথার অর্থ হচ্ছে মৃত ঘোড়া। মানেটা তো এরকম নয়, ইডিয়মের মানে তো অন্যরকম হয়। জাস্ট তোমাদের যাতে মনে থাকে সেটাই হচ্ছে আসল কথা। তো দেখো সাপোজ ধরো তুমি একটা ন্যারো রাস্তা আছে, এই রাস্তার মধ্যে দিয়ে তুমি গাড়িতে করে যাচ্ছ এইদিকে, ঠিক আছে, কিন্তু দেখলে এখানে একটা ঘোড়া মরে পড়ে আছে, অর্থাৎ ঘোড়াটা শুয়ে আছে। তুমি বুঝতে পারছো না যে ঘোড়াটা মরে আছে না তাজা আছে। তো তুমি কি করলে, গাড়ি থেকে নেমে ঘোড়াটাকে পিছন দিক থেকে কিছু দিয়ে আঘাত করলে যাতে ঘোড়াটা পালিয়ে যায়। আর পালিয়ে গেলেই কী হবে, তুমি তোমার গাড়ি নিয়ে তোমার গন্তব্যস্থলে যেতে পারবে। তুমি কি করলে, তুমি ঘোড়াটার পিছনে আঘাত করতেই থাকছো, কিন্তু ঘোড়াটা তো মৃত, সে সেই জায়গাতেই পড়ে আছে। শেষ পর্যন্ত কি দেখা গেল, তুমি পরিশ্রম করলে কিন্তু তোমার পরিশ্রমের ফল তুমি পেলে না। তার মানে আমরা এখানে কি বলতে পারি, যে কি বলতে পারি এখানে, যে ওয়াস্টিং টাইম ইন ইউজলেস ইফোর্ট, মানে আমি সময় নষ্ট করলাম কিন্তু তার কোনো ফলাফল পেলাম না। অর্থাৎ কি বলতে পারি, ওয়াস্টিং টাইম ইন ইউজলেস ইফোর্ট, আমার ইফোর্টটা কি হলো, ব্যবহার লাগলো না, অর্থাৎ ইউজলেস হয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ইডিএমকে আমরা কোরিলেট করে মুখস্থ করার চেষ্টা করব। চলো নেক্সট দেখি। তারপরে নেক্সটে কি বলছে, লুক ডাউন আপন। এই লুক ডাউন আপন কথার অর্থ কি, ঘেন্না করা। প্রত্যেকেই জানো, তাহলে এই লুক ডাউন আপন কথার অর্থ হচ্ছে ঘেন্না করা। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে হেট ইন্টেন্সলি, অর্থাৎ অপশন 2 হবে এটার আনসার। তারপরে 4 নাম্বার কোশ্চেন দেখো, 4 নাম্বারে এখানে বলছে কি বাউন্ড বাউন্ড টু হিজ ফেস মিউজিক। তাহলে এখানে আমাদের ইডিএমটা কি আছে, ফেস দ্য মিউজিক। তাহলে এখানে আমার ইডিএমটা হচ্ছে কি ফেস দ্য মিউজিক। তো ফেস দ্য মিউজিক কথার অর্থ কি, এখানে আমরা শুধু ফেস ওয়ার্ডটাকে মনে রাখবো। সাপোজ ধরো কি, যে তুমি পরীক্ষা দিয়েছো কোনো পরীক্ষা, তুমি পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বা তোমার কোনো সাবজেক্টে ব্যাক এসছে, তার মানে কি হবে, তোমার মুখটা আনন্দে ভরে যাবে না বাংলার পাঁচের মতন হয়ে যাবে? অবশ্যই বাংলার পাঁচের মতন দুঃখিত মনটা হয়ে যাবে। তুমি যখন বাড়িতে আসলে তোমার ওই বাংলার পাঁচের মতন মুখ করে, তখন কী হবে, তোমার বাবা মা তোমাকে কী করবে, অনেক বকা দেবে, অর্থাৎ শাস্তি দেবে। তো আমরা এখানে মনে রাখবো সেইভাবে, যে ফেস দ্য মিউজিক কথার অর্থ হচ্ছে গেট রিপ্রাইমেন্ডেড, অর্থাৎ কি শাস্তি দেওয়া, অর্থাৎ কি দুঃখজনক, সেটাকে বলছে গেট রিপ্রাইমেন্ডেড। এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। অপশন 2 হবে এটার সঠিক আনসার। চলো নেক্সট দেখি। তারপর নেক্সট কি বলছে দেখো, এখানে নেক্সট বলছে টোকেন স্ট্রাইক।
টোকেন স্ট্রাইক কথার অর্থ কি? এখানে যে ইডিয়মটা আছে কি টোকেন স্ট্রাইক, কারণ এই ধরনের যদি তোমার মানে বাক্য তুলে দেয় তাহলে একটু খুঁজে বের করা খুবই সমস্যাজনক যদি আন্ডারলাইন না করা থাকে। তো টোকেন স্ট্রাইক কথার অর্থ কি? টোকেন স্ট্রাইক, টোকেন কথার অর্থ কি এটা মনে রাখো। টোকেন কথার অর্থ দেখবে কোনো একটা অনুষ্ঠানে অর্থাৎ কোনো একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে বা কোনো একটা খেলা হচ্ছে, সেখানে হয়তো খাবার দেবে, টিফিন দেবে খেতে, সেখানে দেখবে প্রত্যেকটা পার্টিসিপেট যারা করে তাদেরকে একটা টোকেন দেওয়া হয়, চিরকুট দেওয়া হয়, যাতে তারা পারমিশন পায় ওই টিফিনটা নেবার। ঠিক সেইভাবে টোকেন কথার অর্থ হচ্ছে কোনো একটা আগাম আগাম কোনো একটা বার্তার মাধ্যমে কোনো কিছুকে বলা, অর্থাৎ টোকেন স্ট্রাইক, স্ট্রাইক মানে কি বন্ধ, তাহলে এখানে পুরো বন্ধ না, টোকেন, টোকেন মানে কি বন্ধের পূর্ব মুহূর্ত, অর্থাৎ কি বললো যে কোনো ওয়ার্কাররা আছে কোনো কোম্পানিতে কাজ করছে, তারা মালিককে বললো যে আমাদের এই দাবি পূর্ণ না করলে আমরা কাল থেকে ধর্মঘাটে বসবো। এই যে কথাটা বললো এটাকেই বলবো আমরা কি টোকেন স্ট্রাইক, অর্থাৎ কি ছোট্ট কোনো একটা ওয়ার্নিং দেওয়া, একটা সতর্ক করা। তাহলে কি টোকেন স্ট্রাইক কথার অর্থ হচ্ছে এ শর্ট স্ট্রাইক এ হেল্ড অ্যাজ ওয়ার্নিং, অর্থাৎ কি ওয়ার্নিং করা, সতর্ক দেওয়া, সেটাকে বলছে কি টোকেন স্ট্রাইক। তারপরে কোশ্চেন বলছে দেখো, তারপরের কোশ্চেন এখানে বলছে আমরা কি পাবো যে ফেল, ফেল ফল অফ হিম। তো ফল অফ হিম কথার অর্থ হচ্ছে ফেল মানে কি কাউকে ফেলে দেওয়া, ফল মানে নোংরা আবর্জনা, অর্থাৎ কি সমস্যামূলক জায়গাতে, অফ হিম কোনো ব্যক্তিকে কোনো সমস্যার মধ্যে ফেলে দেওয়া, কথার অর্থ হচ্ছে যে কাউকে ট্রাবলের মধ্যে ফেলে দেওয়া, অর্থাৎ কাউকে সমস্যায় ফেলে দেওয়া, অর্থাৎ কারোর মধ্যে সমস্যা পাকিয়ে দেওয়া। তাহলে আমরা এখানে কি মনে রাখতে পারবো যে এখানে আমরা অপশন ডি হবে আনসার, গট ইনটু ট্রাভেল উইথ, অর্থাৎ কি কোনো একটা সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, তাকে আমরা বলবো ফেল ফল অফ হিম। তাহলে আমায় আবার বলছি ওয়ার্ডগুলো মনে রাখবে, ফেল মানে ফেলে দেওয়া, ফল কথার অর্থ হচ্ছে নোংরা আবর্জনা বা সমস্যা, অফ হিম অর্থাৎ কাউকে নোংরা আবর্জনা বা কোনো সমস্যায় ফেলে দেওয়া, কথার অর্থ হচ্ছে কাউকে সমস্যাতে জড়িয়ে নেওয়া, গট ইনটু ট্রাভেল উইথ। ঠিক আছে, তারপরে ওয়ার্ডটা দেখব দোজ, আমি আবার পড়তে শুরু করে দিচ্ছি, ওয়ার্ডটা দরকার নেই ওয়ার্ড পড়ার। দেখো এখানে কি বলছে, এখানে আমরা বলছি কি যে বাই ফিট অ্যান্ড স্টার্ট। তো এখানে দেখো এখানে আমরা যে ওয়ার্ডটা পাবো ফিট অ্যান্ড স্টার্ট, ঠিক আছে, এই পর্যন্ত ওয়ার্ডটা, এটা হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। তাহলে ফিট অ্যান্ড স্টার্ট কথার অর্থ কি, খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলো। তোমরা যদি এগুলো আমার সঙ্গে প্রতিদিন প্র্যাকটিস করতে পারো, আমি 100% বলতে পারি তোমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজ একটা মাত্র বাদ যাবে না কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে, আমি এটা শিওরলি তোমাদেরকে বলতে পারি। দেখো এখানে বলছে ফিট অ্যান্ড স্টার্ট, ফিট অ্যান্ড স্টার্ট কথার অর্থ কি দেখো, আর তোমাদের অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে মনেও থেকে যাবে, বইয়ে পড়ার থেকে এগুলো দেখলে বেশি মনে থাকবে। ফিট মানে কি, সাপোজ ধরো তুমি অসুস্থ, তুমি একজন অসুস্থ ব্যক্তি, তুমি ফিট হচ্ছ, তুমি তুমি একটা জব করো কোনো কোম্পানিতে, তুমি সাপোজ ধরো আজকে তুমি অসুস্থ হয়েছো, তুমি আজকে অফিসে জয়েন করতে পারলে না, কাল তুমি একটু সুস্থ হয়েছো, কাল তুমি আবার অফিসে গেলে, তারপরে দুদিন পর দেখছো আবার তুমি অসুস্থ হয়ে গেলে, আবার অফিস যেতে পারলে না, তারপরে আবার তুমি ফিট হলে, আবার তুমি অফিস যেতে গেলে। তার মানে কি ফিট হচ্ছ, মাঝে মধ্যে তুমি কি হচ্ছ ফিট হচ্ছ এবং তুমি স্টার্ট করছো, স্টার্ট মানে কি অফিস যেতে শুরু করছো। তার মানে তোমার যে অফিস যাওয়াটা সেটা কি রেগুলার না, রেগুলার না, কি মাঝে মধ্যে যাচ্ছ, অর্থাৎ এই মাঝে মধ্যে ইংরেজিটাকে আমরা কি বলি যে ইররেগুলারলি, কিরম ইররেগুলারলি কথার অর্থ হচ্ছে যে মাঝে মধ্যে, অপশন 3 হবে এটার আনসার, খুব ইম্পর্টেন্ট। আবার বলছি কিভাবে মনে রাখবে, ফিট মানে কি সুস্থ হচ্ছ, স্টার্ট মানে কি অফিস যাচ্ছ, তুমি সুস্থ হচ্ছ, অফিস যাচ্ছ, অসুস্থ হচ্ছ, এইভাবে মনে রাখবে যে ফিট অ্যান্ড স্টার্ট কথার অর্থ হচ্ছে ইররেগুলারলি, অর্থাৎ কি রেগুলারলি না। তারপরে কোশ্চেন চলো, অনেক আছে আমরা প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করাবো। তারপরে এখানে বলছে দেখো, এখানে আমাদের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে এখানে যে ওয়ার্ডটা হচ্ছে কি এনাফ রোভ। তো এনাফ রোভ কথার অর্থ কি, তো এনাফ মানে কি যথেষ্ট, এনাফ মানে কি একটা যথেষ্ট বা পর্যাপ্ত, আর রোপ মানে কি, রোপ কথার অর্থ হচ্ছে দড়ি, রোপ কথার অর্থ কি দড়ি। তো গ্রাম অঞ্চলে প্রত্যেকেরই বাড়িতে কি আছে, ছাগল আছে বা গরু আছে, আমরা কি করি বলতো, সেই ছাগল বা গরুগুলোকে
কিছু খাবার জন্য খাওয়ানোর জন্য কোনো জমিতে বা কোনো একটা ঘাস আছে এরকম জায়গাতে বেঁধে রেখে আসি কোনো একটা দড়ি দিয়ে। অর্থাৎ কি দেখবে যখন আমরা ছাগলগুলোকে বাড়িতে বেঁধে রাখি তখন দড়ির লেন্থটা কত হয়, খুবই ছোট হয়, কারণ যাতে ছাগলটা মানে একটা সুস্থ হয়ে শুয়ে থাকতে পারে। কিন্তু যখন ওই ছাগল বা গরুটা যখন আমরা কোনো একটা জায়গাতে কিছু ওদের ঘাস খাবার জন্য বেঁধে রাখি তখন কি হয়, তার দড়ির যে লেন্থটা নিশ্চয় যথেষ্ট রাখা হয়, অর্থাৎ কি বড় রাখা হয়। অর্থাৎ কি ছাগলটাকে একেবারে মুক্ত করে দেওয়া হয় না যে তুমি যেখানে খুশি সেখানে গিয়ে ঘাস খেতে পারো, তাহলে তো অন্যের জমিতে গিয়েও সে ফসল খেয়ে নেবে। সেই জন্য কী হয়, একটা যথেষ্ট পরিমাণে দড়ি দিয়ে তাকে বাঁধা হয়, অর্থাৎ কি যথেষ্ট পরিমাণে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়। তাহলে মনে রাখবে কি এনাফ রোপ, এনাফ রোপ কথার অর্থ হচ্ছে কি যথেষ্ট পরিমাণে স্বাধীনতা দেওয়া, যথেষ্ট পরিমাণে কি স্বাধীনতা দেওয়া। এনাফ রোপ কথার অর্থ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে দড়ি, পর্যাপ্ত পরে দড়ি কথার অর্থ কি এখানে মনে রাখবো যথেষ্ট পরিমাণে স্বাধীনতা দেওয়া। তাহলে এখানে আমরা এখানে কি মনে রাখতে পারি, যে এখানে আমরা বলতে পারি যে অপশন 4 হবে আনসার কি এনাফ ফ্রিডম ফর অ্যাকশন, কোনো কিছু করার জন্য যথেষ্ট স্বাধীনতা দেওয়া। অর্থাৎ কি এনাফ ফ্রিডম ফর অ্যাকশন, অর্থাৎ কোনো কিছু করার জন্য যথেষ্ট স্বাধীনতা দেওয়া। তারপরে কোশ্চেন দেখব, তারপরে কোশ্চেন বলছে কি দেখো এইখানে যে ইডিএম এবং ইডিএমটা হচ্ছে অ্যাট সি, এইগুলো খুঁজে বের করা খুবই মুশকিল যদি না জানো। দেখো হি ওয়াজ ওয়াল অ্যাট সি, তো অ্যাট সি কথার অর্থ কীভাবে মনে রাখবে। সাপোজ দেখো তুমি সমুদ্রে ভ্রমণ করছো, একটা ছোট্ট বোটের মধ্যে তুমি আছো, কেউ নেই, তুমি সমুদ্রের মাঝখানে আছো। কল্পনা করো তুমি সমুদ্রের মাঝখানে আছো, অ্যাট সি মানে সমুদ্রের মাঝে। তুমি চারিদিকে তাকিয়ে দেখছো, চারিদিক যেন একেবারে শুনশান। অর্থাৎ কি তোমার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি কোথায় এসে পড়লাম, যে আমি কি ঠিক আবার সঠিক কিনারায় পৌঁছাতে পারবো কি না, আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো কি না, এই তোমার মধ্যে ভয় কাজ করছে। অর্থাৎ কি তুমি পাজেল হয়ে গেছো, তুমি হতভম্ব হয়ে গেছো, তুমি দুশ্চিন্তা করছো। তার মানে এখানে আমরা মনে রাখবো অপশন 3, অর্থাৎ অ্যাটসি কথার অর্থ হচ্ছে কি পাজেল ফিল করা, হতভম্ব ফিল করা। তাহলে অ্যাটসি কথার অর্থ হচ্ছে পাজেল হয়ে যাওয়া বা হতভম্ব হয়ে যাওয়া। অপশন 3 হবে এটার সঠিক আনসার অ্যাটসির। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলছে এখানে আমরা কি বলছি, দেখো এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে কি যে সুইপিং স্টেটমেন্ট, এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট। এই টার্মটাও ইম্পর্টেন্ট যে সুইপিং, সুইপিং স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে দেখবে আমরা অনেক সময় অনেক কিছু বলে দিই যেগুলো না ভেবে বলে দিই। অর্থাৎ কি কোনো কিছু না ভেবে বলা, সেটাকে বলছে কি সুইপিং স্টেটমেন্ট। সুইপিং স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছু না ভেবে, কোনো কিছু না চিন্তা ভাবনা করে কোনো কিছু বলে দেওয়া, সেটাকে বলছি কি সুইপিং স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা সঠিক আনসার কী পাবো, অপশন 3 থটলেস স্টেটমেন্ট, কোনো কিছু না ভেবেই কোনো কিছু মন্তব্য করে দেওয়া। অর্থাৎ কি সুইপিং স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছু না ভেবেই কোনো কিছু মন্তব্য করে দেওয়া। অপশন 3 হবে এটার আনসার। তারপরে কোশ্চেন দেখো, এবার আমরা 2001-এর এসেছে, দেখো 2001-এ এসছে, এরকম কিছু প্র্যাকটিস করে নিই। দেখো এখানে কি বলছে, এখানে আমরা পাচ্ছি কি এ টাইট কর্নার, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এ টাইট কর্নার। দেখো এটা আমরা কিভাবে মনে রাখবো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদের মনে করিয়ে দেব। সাপোজ ধরো এটা একটা রাস্তা, ভালো করে বুঝবে, এটা একটা রাস্তা, তারপরে রাস্তাটা এইভাবে বাঁক করেছে, এইভাবে বাঁক করেছে। আর এইখানে বড় একটা লরি আছে, লরি মানে কি বড় মাল বহনকারী মানে গাড়ি রয়েছে। তো এই দিকটা কি, এই দিকটা যে একদম এটা হচ্ছে পাহাড়ের উঁচু একটা রাস্তা, এদিকে একদম পুরো পাহাড়ের নিচু খাদ, নিচে সমুদ্র রয়েছে। এবার কি হচ্ছে দেখো এদিকে কোনো প্রোটেক্ট নাই, অর্থাৎ ন্যারো স্কেপ কথার মানেটা আমি বোঝাতে চাইছি। যখন এই লরিটা বা বাসটা এই বাঁকটা অতিক্রম করতে যাবে তখন কি হবে, অনেকটা মনে একটা ভয় থাকবে না যে আমি যদি বাই চান্স নিচের দিকে পড়ে যাই, অর্থাৎ কি সংকীর্ণ বেঁচে যাওয়া। অর্থাৎ কি যখন একটা গাড়ি এই জায়গাটা অতিক্রম করবে, অর্থাৎ বলে না যে একেবারে
বেঁচে গেছি, আর একটু হলেই হয়তো আমি মরে যেতাম। আমরা অনেক সময় বলি যে আর একটু হলেই হয়তো আমি আর থাকতাম না, আমি একটুর জন্য বেঁচে গেছি। অর্থাৎ কি ন্যারো স্কেপ, ন্যারো স্কেপ কথার অর্থ হচ্ছে কি একটুর জন্য বেঁচে গেছি। তাহলে ন্যারো স্কেপ কথার অর্থ হচ্ছে একটুর জন্য বেঁচে গেছি। তার মানে ওই যে সিচুয়েশানটা ছিল, ওই সিচুয়েশানটা কীরকম ছিল? নিশ্চয়ই কোনো ডিফিকাল্ট সিচুয়েশান ছিল। সেই ডিফিকাল্ট সিচুয়েশান থেকে তুমি নিজেকে কী করেছো? নিজেকে রক্ষা করতে পেরেছো, অর্থাৎ কি একটুর জন্য বেঁচে গেছো। তাই আমরা এখানে মনে রাখবো কি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশান। তারপরে কোশ্চেন দ্য, এখানে কি দেখো বলছে, এখানে এই যে টার্মটা ইউজ করছে দ্য উইল্ড গোজ চেস, খুবই ইম্পর্টেন্ট। এ উইল্ড গোজ চেস কথার অর্থ কি? এ উইল্ড গোজ চেস কথার অর্থ হচ্ছে যে একটা বন্য, একটা কী হচ্ছে, একটা বন্য কোনো হাঁস। উইল্ড মানে কি বন্য, হাঁস, গুজ মানে হাঁস, আর চেস মানে কি পিছনে ধাওয়া করা। দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেকের বাড়িতে হাঁস মুরগি রয়েছে, আমরা কিন্তু তাদেরকে খুবই সহজে ধরতে পারি, কিন্তু একটা বন্য হাঁসকে কি আমাদের ধরতে পারবো? পারবো না, কারণ সে তো আমাদের পোষ মানা পশু না। অর্থাৎ যদি একটা বন্য প্রাণীর পেছনে আমরা যদি সারাদিন ছুটি, তাহলে কি হবে? দেখবো আমরা অনেক পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রমের ফল কিন্তু পেলাম না। অর্থাৎ কি ফল ছাড়াই পরিশ্রম করা, অর্থাৎ আমরা ব্যর্থ হলাম। তাহলে এখানে আমরা কি লিখবো? কি থেকে ফুটাইল সার্চ। ফুটাইল সার্চ কথার অর্থ হচ্ছে ব্যর্থতার সহিত অনুসন্ধান করা, ব্যর্থতার সহিত অনুসন্ধান করা। অপশন 2 হবে এটার আনসার। মোস্ট ইম্পর্টেন্ট টার্ম মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন বলছে দ্য স্টোরি এ হোল্ড ওয়াটার। তো হোল্ড ওয়াটার কথার অর্থ কি দেখো, এখানে হোল্ড ওয়াটার কথার অর্থ হচ্ছে জল ধরে রাখা। তো কিসে করে জল ধরে রেখেছি? সাপোজ ধরো তুমি বললে যে স্যার আমাদের বাড়িতে একটা কাগজের খুব সুন্দর আমি একটা গ্লাস তৈরি করছি, কিসের? কাগজের, এবং সেই কাগজের গ্লাসে করে আমি জল খাই। অর্থাৎ কি ওই কাগজের গ্লাসে কি কখনো জল ধরে রাখতে পারবে? হোল্ড ওয়াটার অর্থাৎ কি জল কি ধরে রাখতে পারবে? না, কখনোই পারবে না। তোমার স্যার কি বলো, দূর পাগল, তোমার কথা আমি কখনো বিশ্বাসই করতে পারবো না, কারণ কাগজের গ্লাসে তো কখনো জল ধরে রাখতে পারে না। অর্থাৎ কি হোল্ড ওয়াটার অর্থাৎ কি জল ধরে রাখা, এই গল্পটা মনে রাখবে। তো এখানে কি অবিশ্বাসযোগ্য বা অবিশ্বাসীয় কোনো কথা, সেটা কি বলছে কি, যেটা কি আনবিলিভড, ক্যান নট বিলিভ হবে আনসার। অপশন 3 হবে আনসার। তারপরে কোশ্চেন দেখো এখানে কি বলছে, তারপরে কোশ্চেন বলছে যে, তারপর যে দেখো 14 নম্বর কোশ্চেনটা, 14 নম্বর কোশ্চেনটা দেখো এখানে কি বলছে যে পুট ইট ওয়ান দ্য কাপ। পুট ইট ওয়ান দ্য কাপ কথার অর্থ কি? পুট ইট ওয়ান দ্য কাপ কথার অর্থ হচ্ছে ঋণ নেওয়া। অর্থাৎ এখানে পুরো বাক্যটা পড়লে বুঝতে পারবে, মানেটা বলছে রাজ কুড নট পে দ্য বিল। রাজ কি করতে পারছিল না? বিল পে করতে পারছিল না, বিল মানে টাকা শোধ করতে পারছিল না। সো হি আক্স দ্য ওনার, সে তার মালিককে বলল টু পুট ইট অন দ্য কাফ। কথার কি, তার মালিককে বলল বা তার মালিকের কাছে চাইলো কি, ঋণ চাইলো। অর্থাৎ কি ওয়ান ক্রেডিট, ক্রেডিট কথার অর্থ হচ্ছে কি ঋণ নেওয়া। তাহলে অপশান এ হবে এটার আনসার কি হবে? ওয়ান ক্রেডিট। তাহলে এখানে একটু ডিফিকাল্ট একটা ইডিয়াম মনে রাখার চেষ্টা করবে। পুট ইট ওয়ান দ্য কাপ কথার অর্থ হচ্ছে ওয়ান ক্রেডিট। তো 14টা হয়ে গেল, চলো আর কিছু প্র্যাকটিস করে নিই। ওকে 18 মিনিট হয়েছে। দেখো আর কিছু বলি, বলছে হিজ স্টেটমেন্ট ইজ আউট অ্যান্ড আউট। তো আউট অ্যান্ড আউট কথার অর্থ কি? বাইরে বের করে দাও, একেবারে বাইরে বের করে দিলাম। তো বলছে তুই একেবারে আউট। সাপোজ ধরো আমরা কোনো ছোটোবেলায় কোনো খেলতাম, অর্থাৎ বিভিন্ন খেলা খেলতাম, সেখানে আমরা কি বলতাম? আউট, তুই আউট হয়ে গেছিস। অর্থাৎ কি আউট হয়ে যাওয়া মানে কি একেবারে খেলা থেকে বের করে দেওয়া। আউট অ্যান্ড আউট কথার অর্থ হচ্ছে একেবারে কোনো কিছু তো বের করতে, অর্থাৎ কি টোটালি, অর্থাৎ সম্পূর্ণরূপে। তাহলে মনে রাখতে হবে আউট অ্যান্ড আউট কথার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে, অর্থাৎ কি কমপ্লিটলি বা টোটালি। নেক্সট কোশ্চেন এখানে দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট ওয়ান। এ হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি। আমরা জানি তো বন্ধুরা সাদা হাতি কোথায় দেখা যায়? থাইল্যান্ডে। সাদা হাতি থাইল্যান্ড। তো বন্ধুরা
হাতি দেখতে কীরকম হয়? হাতি দেখতে সাধারণত কালো হয়, কিন্তু আমরা দেখলাম যে হাতি দেখতে কি সাদা। তার মানে কি জিনিসটা অনেকটা নিশ্চয়ই কিন্তু অনেকটা দামি জিনিস হবে, অর্থাৎ কি অনেক এক্সপেন্সিভ হবে অবশ্যই। অর্থাৎ কি হোয়াইট এলিফ্যান্ট কথার অর্থ হচ্ছে অনেক দামি জিনিস, কিন্তু সেটা কোনো কাজের না। অর্থাৎ কি শখের জিনিস লাখ টাকা, বলে থাকি না শখের জিনিস লাখ টাকা, অর্থাৎ কি জিনিসটা কোনো কাজের না কিন্তু শখ করে কিনেছি তাই লাখ টাকা দাম। তাই আমরা বলতে পারি যে হোয়াইট এলিফ্যান্ট কথার অর্থ হচ্ছে যে যে অনেক দামি জিনিস, অর্থাৎ কি ব্যতিক্রম। হাতি দেখতে কালো হয় কিন্তু এখানে হাতি দেখতে সাদা, তাই ব্যতিক্রম। তাই হবে কি কস্টলি এন্ড হচ্ছে কি ট্রাভেলসাম পজিশন, অর্থাৎ কি অনেক দামি। কস্টলি মানে কি অনেক দামি। 17 নম্বরটা দেখো কি বলছে, বলছে কি ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ফেয়ার অ্যান্ড স্কোয়ার কথার অর্থ কি? ফেয়ার অ্যান্ড স্কোয়ার, সাপোজ ধরো তুমি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছো, কি গেছো ইন্টারভিউ দিতে গেছো, তো ইন্টারভিউ টেবিল রয়েছে, সেখানে চারিদিকে রয়েছে কি বিভিন্ন বোর্ডের সদস্যরা এবং তার মধ্যে তুমি রয়েছো। অর্থাৎ কি স্কোয়ার, অর্থাৎ কি ওই বোর্ডের সদস্যরা চারিদিকে বসে আছে এবং তাদের যে চিন্তা ভাবনা কীরকম ফেয়ার। ফেয়ার মানে সৎ, তার মানে কি সৎ চিন্তা ভাবনা। অর্থাৎ কি ফেয়ার অ্যান্ড স্কোয়ার কথার অর্থ হচ্ছে যে অনেস্ট ফেয়ার। তো এখানে তোমরা মনে রাখবে কি ফেয়ার মানে কি? ফেয়ার মানে হচ্ছে কি সৎ, আর স্কোয়ার মানে কি একটা বর্গক্ষেত্র, মানে চারিদিক ঘেরা। অর্থাৎ কি সততা দিয়ে চারিদিক ঘেরা, মনে রাখবে সততা দিয়ে চারিদিক ঘেরা, এটার কথার অর্থ হচ্ছে অনেস্ট। কি অনেস্ট, অপশন বি হবে এটার আনসার, অনেস্ট। 18 নম্বর কোশ্চেনে দেখো বলছে কি নো লাভ লস্ট বিটুইন। নো লাভ লস্ট বিটুইন, নো লাভ লস্ট বিটুইন কথার অর্থ কি? দেখো আমরা অনেক সময় বলি আমার আর হারাবার কিচ্ছু নেই রে, তাই আমি আর ভয় করি না, বলি তো আমি আর কোনো ভয় করি না কারণ আমার হারাবার আর কিচ্ছু নেই। কারণটা কি? এটার অর্থ হচ্ছে আমি তো নিঃশংস, আমার তো কাছে কিছু নেই, তা আমি যে ভয় করব, ঠিক না। দেখবে যাদের বাড়িতে অনেক ধন সম্পদ রয়েছে তাদের লকারে কি হয় সবসময় তালা চাবি দেওয়া থাকে, কিন্তু তোমার ঘরে তো কিছুই নেই, তুমি কেন তালা চাবি দিবে? ঠিক সেরকম। অর্থাৎ নো লাভ, কোনো লাভ লস্ট বিটুইন, কোনো ভালোবাসা কোনো ফিলিংস হারাবার আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। এখানে আমরা মনে রাখতে পারবো কি যে নো ওয়ান গুড টার্মস, অর্থাৎ সম্পর্ক আর ঠিক নেই। নো ওয়ান গুড টার্মস কথার অর্থ সম্পর্ক আর ঠিক নেই। তাহলে অপশন 2 হবে এটার আনসার, অপশন 2। তাহলে বোঝা গেল যে নো লাভ লস্ট বিটুইন, অর্থাৎ ভালোবাসা ফিলিংস হারাবার আর কিচ্ছু নেই, সব যা আছে একেবারে ব্রেকআপ হয়ে শেষ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি বলো আর সম্পর্ক নেই, অর্থাৎ নট ওয়ান গুড টার্মস, এই কথাটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, আমরা 20 পর্যন্ত আজকে আলোচনা করবো। ওকে, তারপর চলো দেখো কি বলছে, দ্য হেভি ডাউনফোর প্লেড হ্যাভক ইন দ্য হচ্ছে কি কোস্টাল এরিয়া। তাহলে এখানে মনে রাখবো কি, এখানে আমরা মনে রাখবো যে প্লেড হ্যাভক। প্লেড হ্যাভক কথার অর্থ হচ্ছে কি, এটা একটু কঠিন টার্ম মনে রাখতে হবে। প্লেড হ্যাভক কথার অর্থ হচ্ছে কি ধ্বংসের মেন কারণ, অর্থাৎ কি কজ ডিস্ট্রাকশান, অর্থাৎ কি ধ্বংস হয়ে যাওয়া। কিছু কি কজ ডিস্ট্রাকশান মানে ধ্বংসের মেন কারণ হচ্ছে অপশান 19টা এ। 20 নম্বরটা দেখো কি বলছে, টু হ্যাভ এ গ্রিন থাম মিন্স কথা। গ্রিন থাম মানে কি সবুজ আঙুল, থাম মানে কি, থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল, থাম অর্থাৎ কি থাম মানে কি বৃদ্ধাঙ্গুল। এটার আমরা মনে রাখবো কি, এটাও আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে, যে টু হ্যাভ এ ন্যাচারাল ইন্টারেস্ট ইন গার্ডেনিং, অর্থাৎ কি গার্ডেনিং কথার অর্থ হচ্ছে কি উদ্যান তৈরি করার, অর্থাৎ কি ন্যাচারাল ইন্টারেস্ট, অর্থাৎ কি একটা আমার নিজের ইচ্ছা অনুভূতি কোনো কিছু করার, গার্ডেনিং করার। তাই এখানে গার্ডেনিং কথা থেকে মনে রাখবে, গার্ডেন মানে কি, গার্ডেন কথার অর্থ হচ্ছে বাগান। বাগানে কি থাকে সবুজ উদ্ভিদ বা গাছপালা থাকে, সেখানে আমরা মনে রাখবো কি গ্রিন। তো এটা অপশন 3 হবে এটার আনসার, যে মনে রাখতে হবে যে টু হ্যাভ এ ন্যাচারাল ইন্টারেস্ট ইন গার্ডেনিং। অনেকে দেখবে বাগান তৈরি করার অনেকই স্বপ্ন থাকে। তো আর একটা আছে, তাহলে এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো হোয়েন হি স দ্য স্নেক হি টুক টু হিজ হিল। তাহলে এখানে বন্ধুরা মনে রাখবে টুক টু হিজ হিল কথার অর্থ হচ্ছে কি টুক টু হিজ হিলস। টুক টু হিজ হিলস কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তো বন্ধুরা হিল, এই হিল শব্দটা কিভাবে মনে রাখবে, দেখো আমরা মেয়েরা বেশিরভাগই কী পরে হিল পরা জুতো পরে,
হিল তোলা জুতো পরে। হিল তোলা মানে কি পিছনের দিকটা অনেকটা কি থাকে, উঁচু থাকে। বন্ধুরা দেখো, আমরা যখন দৌড় দিই তখন কি, যখন আমরা দৌড়ি দেখবে আমাদের সামনের দিকটা জাস্ট পায়ের আঙুলগুলো মাটিতে ঠেকে, আর পিছন দিকটা কিন্তু মাটিতে আমাদের ঠেকে না, মানে মানে টাচ করা। তার কারণ কি, যাতে আমরা দ্রুতভাবে দৌড়াতে পারি, তাই না? তার মানে কি টুক টু হিজ হিল, অর্থাৎ তোমার হিলকে তুমি নিয়েছো, অর্থাৎ তোমার হিলকে তুমি তুলে নিচ্ছ, অর্থাৎ কি তুমি দৌড় দিচ্ছ। এভাবে মনে হবে, টুক মানে নিচ্ছ, টু হিজ হিল। হিল মানে কি, আমরা মনে রাখবো যে হিল মানে পায়ের গোড়ালি। হিল মানে কি পায়ের গোড়ালি উঁচু করা। পায়ের গোড়ালি যখন আমরা উঁচু করি তার মানে কি আমরা খুবই জোরসে দৌড়াচ্ছি। তো এখানে আমরা সেভাবে মনে রাখবো যে রান ইন ফিয়ার, অর্থাৎ কি দৌড়িয়ে পালিয়ে যাওয়া, ভয়ে দৌড়িয়ে পালিয়ে যাওয়া। বাক্যর পুরো মানেটা পড়লে তোমরা পেরে যাবে যে হোয়েন সি স দ্য স্নেক, যখন সে সাপ দেখলো সে দৌড়ে ভয়ে পালিয়ে গেল, তাই না? তাহলে অপশান এ হইটা আনসার। ওকে বন্ধুরা, টোটালি 21টা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবার আমরা 21 থেকে আবার কিছুটা আলোচনা করব। ওকে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।